হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বুলসআই এন্টারটেইনমেন্ট। আমি সাখাওয়াত সানি আছি আপনাদের সাথে, আর আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি একটা নতুন স্বাধীন বাংলাদেশে আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে করা প্রথম ভিডিওতে। সবাইকে শুরুতেই এই বাংলাদেশ ভার্সন 2-র জন্য অভিনন্দন জানাচ্ছি। আসলে ভীষণ নাটকীয় একটা পরিস্থিতি আমরা দেখলাম 5 আগস্ট অর্থাৎ 36শে জুলাই। আমি আজকে যে ভিডিওটা করতে যাচ্ছি ত্রাস সিনেমাটা নিয়ে, অ্যাকচুয়ালি ত্রাস সিনেমাটা নিয়ে কথা বলাটাই আমার মুখ্য উদ্দেশ্য না। এই ভিডিওর থ্রুতে এই সিনেমার যে মূল মেসেজটা, যে শিক্ষাঙ্গনে রাজনীতি, ছাত্র রাজনীতি এবং সন্ত্রাস, এই টপিকটা নিয়ে কথা বলবো আজকে। তবে এই টপিকটা নিয়ে মজার ব্যাপার হচ্ছে 5 আগস্ট আনুমানিক 12টার দিকে আমি ভিডিওটা শ্যুট করেছিলাম এবং সেখানে এই বিষয়ে আমি কিছু কথা বলতে যাচ্ছিলাম। তো তখনকার যে প্রেক্ষাপট আর আজকের যে প্রেক্ষাপট একদম ভিন্ন। তখনও কিন্তু মনের মধ্যে আসলে ভাবতেও পারি নাই, কল্পনাও করতে পারি নাই যে কয়েক ঘন্টার মধ্যে রাতারাতি পুরো পরিস্থিতি বদলে যাবে। সব কিছু মিলে আসলে একটা মিশ্র প্রতিক্রিয়ার মধ্যে আমরা পুরো জাতিগতভাবে যাচ্ছি। আশা করি, আমার দৃঢ় বিশ্বাস যে ছাত্র জনতা তারা যে বিজয়টা অর্জন করেছে, মূলত তারাই তো নেতৃত্ব দিয়েছে। দেশের বিভিন্ন শ্রেণীর মানুষরা হয়তো তাদেরকে সাপোর্ট করেছে, কিন্তু আসলে মূল বিজয়টা কিন্তু তারাই অর্জন করেছে। এবং তাদের যে প্রতিনিধি যারা প্রেসিডেন্টের সাথে কথা বলছেন, সেনাবাহিনী প্রধানদের সাথে কথা বলছেন, আমার বিশ্বাস যে তারা সামনের দিনগুলোতে কিভাবে কাদের দ্বারা দেশ পরিচালিত হবে তার যে একটা আউটলাইন তারা প্রেজেন্ট করতে যাচ্ছেন, সেটার উপর আমাদের সবার দৃঢ় একটা বিশ্বাস আছে। আশা করি তারা সঠিকভাবে দেশ পরিচালনা করবেন। তো আসলে এই সিনেমাটা নিয়ে আসলে খুব বেশি আজকে কথা বলবো না। এই সিনেমাটার থ্রুতে যেই মেসেজটা দেওয়া হয়েছে সেটা নিয়ে আসলে আমার মূল বক্তব্য পেশ করব। তারপরেও খুব সংক্ষেপে এই সিনেমাটা নিয়ে কিছু কথা বলে নেই। ভাবুন তো, আমার মতো সাধারণ ঘরের ছেলের কথা, বিদেশ তো দূরের কথা, সামান্য রাজধানীতে গিয়েও যারা লেখাপড়ার কথা চিন্তা করতে পারে না, এই বিরাট জাতীয় সমস্যা নিয়ে যাদের ভাববার কথা, তাদেরই কালো হাতের ইশারায় আর শিক্ষা অঙ্গনে সন্ত্রাস হচ্ছে। 1992 সালে মুক্তিপ্রাপ্ত পলিটিক্যাল অ্যাকশন ড্রামা জনার এই সিনেমাটির পরিচালনায় ছিলেন কাজী হায়াত। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মান্না, রাজীব, মিজু আহমেদ, বুলবুল আহমেদ, সুচরিতা, কবিতা সহ আরো অনেকে। একজন সৎ ও সাহসী শিক্ষকের উদ্যোগে গড়ে তোলা একটি আদর্শ মহাবিদ্যালয় রাজনীতির ছত্রছায়ায় সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে কিভাবে কলুষিত হয়ে ওঠে তাই দেখানো হয়েছে এই সিনেমায়। এছাড়াও সিনেমায় আমরা দেখতে পাই ছাত্র রাজনীতির নামে শিক্ষাঙ্গনে ত্রাস সৃষ্টিকারী সেই অপশক্তির বিরুদ্ধে সাধারণ নির্ভীক ছাত্র সমাজ কিভাবে প্রতিরোধ গড়ে তোলে। এই সিনেমাটা নিয়ে ডিটেইলে কথা বলার আগে আমি আসলে একটা ব্যাপার আমি অবশ্যই এখানে উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে যে কাজী হায়াতকে কিন্তু বাংলাদেশে চলচ্চিত্রের ইতিহাসে, স্পেশালি আমরা যদি কমার্শিয়াল সিনেমার কথা বলি, তাহলে আমি সাহসী পরিচালকদের কাতার যদি আমি করি বা একটা লিস্ট যদি করি, আমি কিন্তু একদম তাকে সামনের দিকে রাখবো। আমরা সাহসী পরিচালক হিসেবে হয়তো অনেকের নামই বলতে পারি, যেমন বর্তমান সময়ের কথা বললে আশফাক নিপুণকে আমরা অনেক সাহসী পরিচালক বলি, বা মুস্তফা সরোয়ার ফারুকীকেও কিছু কিছু ক্ষেত্রে সাহসী পরিচালক বলা হয়। কিন্তু আমি বলবো যে কমার্শিয়াল সিনেমায় কাজী হায়াত যেই সময়টাতে এ ধরনের বক্তব্য সরাসরি তার প্রোটাগনিস্টের মাধ্যমে বা বিভিন্ন চরিত্রের মাধ্যমে তুলে ধরেছেন, কোনো ধরনের মেটাফোর ইউজ না করে, সেটা কিন্তু সেই সময়কালে সবাই বলার সাহস পেতেন না। অনেকে তো অফ ট্র্যাক সিনেমাতে বিভিন্নভাবে চেষ্টা করেছেন, কিন্তু তিনি কমার্শিয়াল সিনেমায় যেভাবে একের পর এক সিনেমায় বিভিন্ন রাজনৈতিক অসঙ্গতি, সামাজিক অসঙ্গতির ব্যাপারগুলোকে অ্যাড্রেস করেছেন, সেই ব্যাপারটার জন্য আসলে তার উপর একটা রেসপেক্ট আমার সারা জীবনই থাকবে। এই সিনেমাতেও কিন্তু আসলে তিনি শিক্ষাঙ্গনে যে ছাত্র রাজনীতি, এই ব্যাপারগুলো চমৎকারভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন। এই সিনেমাটা অনেক আগে দেখেছিলাম, বা ওই সময়কালে তিনি যে সিনেমাগুলো বানিয়েছেন সেগুলো অনেক কিছুই আমরা দেখেছিলাম। তখন না, যখন দেখতাম এই সিনেমাগুলো বিটিভিতে বা বিভিন্নভাবে দেখতাম, তখন না অনেক বেশি অতিরঞ্জিত মনে হতো, অনেক মেলোড্রামাটিক মনে হতো যে আরে এগুলো এরকম হয় নাকি, এরকম খুন হয়ে যাচ্ছে, একটু প্রতিবাদ করলে মেরে ফেলতেছে, এই ব্যাপারগুলো কি সত্যি জীবনে এরকম হয় নাকি, অনেক অতিরঞ্জিত ব্যাপার সিনেমাতেই হয়, এরকম মনে হতো। কিন্তু ইতিহাসের এই পর্যায়ে দাঁড়িয়ে যদি আপনারা সিনেমাটা দেখেন, তাহলে বুঝবেন যে এই সিনেমাতে যা দেখানো হয়েছে ওর থেকেও আরও কত বেশি সহিংসতা, কত বেশি অরাজকতা আমরা অলরেডি দেখে ফেলেছি। আমরা কয়েক সপ্তাহের ব্যবধানে দেখে ফেলেছি। এর আগেও হয়তো দেখতাম, কিন্তু চোখ বন্ধ করে থাকতাম, হয়তো দেখেও না দেখার, বুঝেও না বোঝার ভান করতাম। কিন্তু এই গত 1 মাসের ব্যবধানে আমরা যা দেখলাম, তাতে মনে হচ্ছে যে সিনেমাকেও হার মানিয়েছে আমাদের এই বাস্তবতা। সো এই ব্যাপারগুলো প্রচণ্ড রেলেভেন্ট লাগবে, যে কারণে আসলে এই সিনেমাটার রিভিউ বা কথা আজকে এই পর্যায়ে বলছি। এই সিনেমায় ছাত্র রাজনীতিটাকে যেভাবে ক্যাম্পাসে শিক্ষাঙ্গনে প্রবেশ করানো হয়, সেই প্রসেসটাও দেখানো হয়েছে, তাদের মোটিভটাও দেখানো হয়েছে, এবং যারা নির্ভীক ছাত্র সমাজ রয়েছে, যারা নিউট্রাল রয়েছে, তাদের এই ব্যাপারটার প্রতিবাদ তারা কিভাবে করে, তাদের সেই প্রতিবাদের ভাষাটাও এখানে চমৎকারভাবে দেখানো হয়েছে। সামনে জাতীয় সংসদে নির্বাচন, তার আগেই যদি আমরা কলেজ দখল করতে না পারি, তাহলে গতবারের মতো এবারও ওই জেলার 3টি সিটি হারাবো। ছেলেকে তো বের করে দিলাম, জি,
ওকে ওখানে ভর্তি করে জি বিপিতে দাঁড় করাবে। টাকা পয়সা অস্ত্রপাতি যা লাগে আমি আছি। এবার ছাত্র সংসদ আমার চাই। জি আছে। সিনেমার সংলাপগুলো খুবই শক্তিশালী, যেটা কাজী হায়াতের ওই সময়কালীন যেসব সিনেমা তিনি নির্মাণ করতেন সেই সিনেমাগুলোর মধ্যে একটা খুব অনন্য একটা বৈশিষ্ট্য ছিল যে তার সংলাপগুলো খুবই ভারী, খুবই শক্তিশালী হতো এবং সেই সংলাপগুলো ক্যারি আউট করার জন্য পারফেক্ট প্রোটাগনিস্ট কিন্তু মান্নাই ছিলেন। মান্না যেভাবে তার সৃষ্ট চরিত্রগুলো ধারণ করতে পারতেন, আমার মনে হয় না এইটার অল্টারনেটিভ আর কেউ সে সময় ছিল, আর কোনোদিন আসবে কিনা তাও আমার সন্দেহ। তারপর আমি বলবো যে রাজীব যে চরিত্রটা প্লে করেছেন একজন গ্রাম্য চেয়ারম্যানের চরিত্রে, তিনিও পারফেক্ট একটা কাস্ট ছিলেন, চমৎকারভাবে তিনি ক্যারেক্টারটা প্লে করেছেন এবং তিনি যে রাজনৈতিক নেতার মদতপুষ্ট সেই চরিত্রটা প্লে করেছেন মিজু আহমেদ, খুব চমৎকারভাবে তার চরিত্রটাও লেখা হয়েছে এবং মোস্ট প্রবাবলি তিনি এই সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। যদিও আমার কাছে মনে হচ্ছে যে রাজীবের পাওয়া উচিত ছিল, কারণ রাজীবের অভিনয়টা আমার কাছে একটু বেটার লেগেছে, তারপরও ভালো লেগেছে তার চরিত্রটা। এবং রাজীবের ছেলের চরিত্রে ছিলেন কাবিলা, ওই সময় কাবিলাও একদম নবাগত। এখনকার বর্তমান আমরা কাবিলার যে রূপটা দেখি সে সময় কিন্তু সেই রূপটা এরকম ছিল না। মান্নার সাথে কনফ্রন্ট করানো হয়, সেই কনফ্রন্টেশনের ব্যাপারগুলো কিন্তু খুব দুর্দান্ত লেগেছে। অন্যান্য চরিত্রগুলোর মধ্যে বুলবুল আহমেদ, সুচরিতা তারা ভালো করেছেন, কবিতাকে লাভ ইন্টারেস্ট হিসেবে দেখানো হয়েছে। সিনেমার এই যে লাভ অ্যাঙ্গেলটা খুব বেশি স্ট্রং না, বা গানগুলো খুব বেশি যে ক্যাচি বা খুব বেশি জনপ্রিয় হয়েছে সেটাও না, এটা সিনেমার একটা অলংকার হিসেবে রাখা হয়েছে। এই সিনেমাতে পার্টিকুলার একটা ব্যাপার আমার কাছে খুব রিলেটেবল লেগেছে। সিনেমার একটা পর্যায়ে দেখা যায় যে রাজীব চেয়ারম্যান যিনি, তিনি মিজু আহমেদের সাথে নেতার সাথে দেখা করতে আসেন এবং তখন দেখা যাচ্ছে যে তিনি জিজ্ঞেস করেন, রাজীব জিজ্ঞেস করেন যে আপনার ছেলে মেয়ে কোথায়। তখন মিজু আহমেদ বলতে থাকে যে তার মেয়ে অমুক দেশে রয়েছে, ছেলে অমুক দেশে রয়েছে, তারা ওখানেই পড়াশোনা করবে, কারণ দেশে তো পড়াশোনার পরিবেশ নাই, রাজনীতি সন্ত্রাস ঢুকে একদম নষ্ট হয়ে গেছে। আমাদের এখানকার লেখাপড়া তো শেষ হয়ে গেছে, স্কুল কলেজের ছেলে সব নষ্ট হয়ে গেছে, লেখাপড়া ছেলে গুন্ডামি করছে। জি জি জি, ভদ্রলোকের ছেলেমেয়েদের এখানে লেখাপড়ার পরিবেশই নাই। কতটা হিপোক্রিট তারা চিন্তা করে দেখেন। এটা কিন্তু বাস্তব সময় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশের অধিকাংশ যারা এমপি রয়েছেন, মন্ত্রী মিনিস্টার রয়েছেন, তাদের ছেলে মেয়ে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আপনারা দেখবেন, হয়তো সবাই বলতে গেলে, কেউই কিন্তু এই দেশের স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন না, সবাই কিন্তু তাদের ছেলে মেয়েকে দেশের বাইরে পড়ান, কারণ তারা খুব ভালো করেই জানেন যে এ দেশে যে শিক্ষাঙ্গনের যে পরিবেশটা তারা নিজেরাই ধ্বংস করছেন, তো তাদের ছেলে মেয়েকে তারা সেটার বলির পাঠা কেন বানাবেন। আপনারা যদি সিনেমাটা না দেখে থাকেন আমি রিকোয়েস্ট করবো সিনেমাটা দেখার জন্য। সিনেমাটা নিয়ে পার্টিকুলারলি আমার তেমন আর কিছু বলার নাই। আমি এই সিনেমার থ্রুতে যেই মেসেজটা বা যে কথাগুলো ছাত্র সমাজকে বলতে চাই সেটা হচ্ছে যে ছাত্র সমাজ কিন্তু অলরেডি তাদের ওয়ার্থ প্রুফ করে ফেলেছে। যে জেনজি জেনারেশনকে আমরা খুব অবজ্ঞা ভরে একটা অলস অকর্মার ঢেকি জেনারেশন বলতাম, তারা কিন্তু দেখিয়ে দিয়েছে হোয়াট দে আর কেপেবল অফ। তো এই জেনারেশনটাই কিন্তু ভবিষ্যতে বাংলাদেশের কাণ্ডারি হতে পারে, বাংলাদেশের নেতৃত্বস্থানীয় জায়গায় তারা বসতে পারে, কিন্তু সেটার জন্য অনেক জায়গায় অনেক সংস্কার তো প্রয়োজনই। বাংলাদেশে এই মুহূর্তে ল অ্যান্ড অর্ডার রেস্টোর করাটা খুব জরুরি, বাট এই সব কিছু সাথে সাথে ভবিষ্যতে যখন দেশের রূপরেখা প্রণীত হবে তখন ওই জায়গায় আমার মনে হয় সবার আগে যেই জায়গাটা দরকার, যেই জায়গায় কাজ করাটা দরকার, সেটা হচ্ছে যে শিক্ষাঙ্গন থেকে, কলেজ বা ইউনিভার্সিটি থেকে এই ছাত্র রাজনীতি, সেটা হোক ছাত্রলীগ, ছাত্রদল, শিবির বা অন্য যে কোনো দলের রাজনীতি, সম্পূর্ণভাবে একদম শিকড় উপড়ে ফেলাটা খুবই খুবই জরুরি। এই একটা কাজ যদি করা যায় দেখবেন যে অটোমেটিক্যালি দেশের প্রত্যেকটা সেক্টর উন্নত হয়ে যাচ্ছে। কারণ এই যে ছাত্র সমাজ তারাই তো ভবিষ্যতে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে বসবে বা দেশ চালনা করবে। তাদের মাথায় যদি এই নির্দলীয় দেশপ্রেমটা থাকে, যে কোনো দলের আন্ডারে কোনো দলের স্বার্থ হয়ে কাজ না করে তাদের পড়াশোনার জায়গাটা ফোকাস রাখা এবং তার সাথে সাথে দেশের কথা চিন্তা করা, এই চেতনাটা তখনই থাকবে যখন তারা ইউনিভার্সিটি টাইমটা বা কলেজের টাইমটা পুরোপুরি একদম কোনো দলের ছত্রছায়া না থেকে একদম নিউট্রালি পড়াশোনার পার্টটা তারা চুকাতে পারবে, তখনই কিন্তু এটা সম্ভব হবে। কিন্তু কোনো মতে যদি এই ছাত্র রাজনীতির তারা ছত্রছায়ায় চলে আসে তখন তার পরিণতি আমরা বহুকাল ধরেই দেখে আসছি, যে এক তো শিক্ষাঙ্গনের পরিবেশ সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। স্পেশালি যে পাবলিক ইউনিভার্সিটিগুলোর কথা যদি পার্টিকুলারলি বলতে হয়, যে পাবলিক ইউনিভার্সিটিগুলো মূলত আমাদের যে ঐতিহ্য ছিল, যেমন ধরেন ঢাকা ইউনিভার্সিটির কথাই যদি আমি বলি, প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়, সেইটার যে ঐতিহ্য সেটা কিন্তু মানে ধ্বংস হয়ে গেছে এই ছাত্র রাজনীতির কারণে। আপনারা যখন ইউনিভার্সিটির র্যাঙ্কিংগুলো দেখেন তাহলে দেখেন যে ঢাকা ইউনিভার্সিটি বা বাংলাদেশের অন্যান্য ইউনিভার্সিটিগুলোর অবস্থান কত নিচের দিকে থাকে। তো খুবই দুঃখের একটা বিষয়। আমাদের কেপেবল শিক্ষক রয়েছেন, আমাদের যে ইউনিভার্সিটির কারিকুলাম রয়েছে সেটাও শক্তিশালী করা সম্ভব, আরও অনেক ভালো করা সম্ভব। ছাত্ররাও অনেক ভালো ভালো ছাত্র রয়েছেন, ছাত্রী রয়েছেন,
পড়াশোনার মান তো এত খারাপ হওয়ার কথা না, কিন্তু যেহেতু পরিবেশ নাই সেজন্য এই অবস্থা। তো এখন যে অবস্থাটা তৈরি হয়েছে, এখন কিন্তু একটা চরম সুযোগ রয়েছে এই ছাত্র রাজনীতিকে চিরকালের জন্য টাটা বাই বাই বলা, এদের আর কোনো শিকড় গজাতে না দেওয়া। এখন এই সুযোগে কিন্তু ছাত্রদল এবং শিবির তারা কিন্তু অলরেডি, আমি যতদূর জানি, চেষ্টা চালাচ্ছে বিভিন্ন জায়গায়, ইউনিভার্সিটিতে। ছাত্রলীগ হয়তো এই অবস্থায় হয়তো আর ঢুকতে পারছে না, পরবর্তীতে হয়তো চেষ্টা করবে। তাদের যদি এখান থেকে হটিয়ে দেওয়া যায়, তাহলে এই যে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এত কষ্ট করে এত ছাত্রছাত্রীরা ঢাকায় পড়তে আসে বা বিভিন্ন জায়গায় পড়তে যায়, তারা হল পায় না এই ছাত্র রাজনীতির কারণে। আপনি মানে তাদের যদি আপনি তোষামোদ না করেন, তাদের যদি পা না চাটেন, তাহলে আপনি হলে সিট পাবেন না, যেটা তাদের ন্যায্য হক। এরকম প্রতিটা জায়গায় আপনি বৈষম্যের শিকার হবেন। তো এত রক্ত ঝরানোর মাধ্যমে যে নতুন স্বাধীনতা অর্জিত হলো, তার মানে এর মধ্যে আসলে যত জায়গায় সংস্কার দরকার, তার মধ্যে আমার মনে হয় যে এই শিক্ষাঙ্গনে রাজনীতির জায়গাটা যদি মানে সমূলে বিনষ্ট করা সম্ভব হয়, তাহলে আসলে অটোমেটিক্যালি আমার ধারণা, আমার বিশ্বাস যে একটা সুন্দর ভবিষ্যতে আমরা বাংলাদেশ দেখতে পাবো। আর পাশাপাশি ছাত্রদেরও নিজেদের জায়গায় ফোকাসড থাকতে হবে। এবং আমি দেশের জনগণের কাছে যে কথাটা বলবো যে দেশপ্রেম মানে কিন্তু শুধুমাত্র রাজনীতি করা না। দেশপ্রেম মানে হচ্ছে যে যেই জায়গাটাতে আছেন, যে যেই পেশাটাতে আছেন, যে যেই অবস্থানে আছেন, সেই অবস্থান থেকে নিজের কাজটা সৎভাবে ভালোভাবে করার চেষ্টা করা। এরকম একটা বিপ্লব হবে, সেটা কিন্তু 1 মাস আগেও আমরা কিন্তু কল্পনাই করতে পারি। আমরা কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু রাজনীতি বিমুখী হয়ে গেছিলাম, যে যার মতো কাজগুলো করেই যাচ্ছিলাম। মানে দেশের কি হবে না হবে, আমারটা হইলেই হইল। এখন কিন্তু দেশের প্রত্যেকটা সচেতন নাগরিক মোটামুটি রাজনীতি সচেতন বা দেশ সম্পর্কে সচেতন হয়েছে। আমার কথাই ধরেন, আমি কিন্তু সারা বছর রাজনীতি নিয়ে একদমই চিন্তা করিনি। আমি গত 1 মাসে রাজনীতি নিয়ে যত স্টাডি করছি বা খবর আকর রাখছি, আমি মনে হয় গত 10 বছরও রাখি নাই। কারণ আই ডিডন্ট গিভ আ ড্যাম দেশের কি হবে না হবে, কারণ কোনো হোপই ছিল না। একটা স্বৈরাচারী শাসনতন্ত্র বজায় ছিল, যেখানে আসলে কোনো হোপই দেখতে পাচ্ছিলাম না। এদের যে পতন হবে, এটা অধিকাংশ মানুষের কল্পনার মধ্যেও ছিল না। সো এই ধরনের স্বৈরাচারী শাসন যাতে আর কখনো না আসে, সেটা আমরা আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ যাতে ফাইনালি এই দেশের মধ্যে শান্তি ফিরিয়ে দেন এবং সত্যিকার অর্থে এটা যাতে সোনার বাংলায় পরিণত হয়, এবং আমরা যারা আছি তারা যাতে নিজেদেরকে সোনার মানুষে পরিণত করতে পারি। সের জন্য নিজেদের জায়গা থেকে নিজেরা সৎভাবে থাকার চেষ্টা করি। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, এবং দেশের এই পরিস্থিতিতে যে যেভাবে পারেন নিজের জায়গা থেকে কন্ট্রিবিউশন করার চেষ্টা করেন। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।